আশা রাখছি হবে এবারে ঠিকঠাক। হ্যাঁ, শোনা যাচ্ছে। একটু বোকামির জন্য ফালতু ডবল রিচার্জ 800 টাকা ডবল চলে গেল। যাক ছাড়ো, শিক্ষা হলো। আসলে একটু ওয়েট করতে হতো, যার জন্য কানেকশনটা এটা একবার ওটা একবার করছিলাম বলে হচ্ছিল না। একটু ওয়েট করলে যে কোনো একটা সিম থেকেই হতো। চলো আজকে জৈন দর্শনটা কমপ্লিট করে নেবো, যতটা হয়েছে হয়েছে, তারপরে বাকি অংশটা পড়ে নিয়ে এখন এমসিকিউ এ চলে যাব। দেখো সাবস্ট্যান্স, আচ্ছা দ্রব্যকে যদি বলি জৈন দর্শনের মতে দ্রব্য মেন কটা ভাগে ভাগ হবে? 2 ভাগে দিদি, অস্তিকায় আর অনস্তিকায়। হুম, অস্তিকা অনস্তিকায় ভাগ রয়েছে। অনস্তিকায়ের আবার অনস্তিকায় দ্রব্য একমাত্র হচ্ছে তোমার কাল। তারপর অস্তিকায় দ্রব্যের আবার ভাগ রয়েছে তোমার জীব অজীব। জীবের ভাগ রয়েছে আবার বিভিন্ন প্রকারের, যেমন হচ্ছে এক ইন্দ্রিয়যুক্ত, দুই ইন্দ্রিয়, স্থাবর আর ইয়ে স্থাবর আর একটা কি জানো, স্থাবর আর একটা ক্রস হ্যাঁ ক্রস ক্রস দিদি। ক্রস। তো সে তার এক ইন্দ্রিয়যুক্ত, দুই ইন্দ্রিয়যুক্ত থেকে 5 ইন্দ্রিয়যুক্ত। আর এদিকে অজীব আবার 4টা, ধর্ম অধর্ম আকাশ ভূতগল, এগুলো ডিটেলসে পড়ে নিয়েছি। আজকে দেখো আমরা জীব সম্পর্কে ডিটেলসে জানবো। জীব এবং অজীব। জীব বলতে দেখো কাকে বলবো জীব, বলছি চেতনাময়, এর একটা ইন্দ্রিয় থেকে 5 ইন্দ্রিয় যুক্ত থাকতে পারে। কারণ জৈন মতে কিন্তু যেটা, আচ্ছা সবাই কি জয়েন করে নিল, করেছে না কেউ ওয়েট করছে? গ্রুপে জানিয়ে দেবে যদি কেউ মেসেজ করে যে ক্লাস শুরু হয়ে গেছে, জয়েন হয়ে যাও। আচ্ছা, জীব বলতে জৈন দর্শনে শুধুমাত্র যে প্রাণ আছে শুধু সেগুলো নয়, এরা জড় পদার্থকেও ওরা জীবের আন্ডারে ফেলে, যেগুলো কিটি অফ তেজ, ওগুলোকেও জীবের আন্ডারে ফেলে। আর অজীব যেটা বললাম, ধর্ম অধর্ম আকাশ পুদ্গল। ধর্ম হচ্ছে তোমার গতি, স্থিতি হলো অধর্ম, আকাশ আর পুদ্গল। এবার আকাশ হচ্ছে তোমার ডিটেলস এখানে দেখেছি দেখো। এটা যে আত্মার অস্তিত্বের যুক্তিগুলো দেখো। আত্মার অস্তিত্বের যুক্তি হচ্ছে তোমার আত্মাকে কেন তারা স্বীকার করবে, তার জন্য যুক্তি দিয়েছে 5টা। অভিজ্ঞতা হচ্ছে সুখ দুঃখের অনুভূতিগুলো তো আমাদের রয়েছে, তাহলে সেই অনুভূতিগুলো যদি থাকে তাহলে সেই অনুভূতিগুলো কোথায় রয়েছে, তার আধার হিসাবে দ্রব্য হলো কি, সেটা হচ্ছে আত্মা। অনুমান, তাহলে এক দেহ বলছে একটা যন্ত্র, এটা পরিচালক রূপে আত্মার প্রয়োজন। তাই আমাদের দেহটা যে পরিচালনা করছে কে করছে? ধরো এখনই যদি আমরা মারা যাই, আমাকে আমাকে আর আমার নাম বলবে না, সবাই বডি বলবে। তাহলে সেরকম, তাহলে এই বডিটাকে চালনা করার জন্য একটা আত্মা দরকার, সক্রিয় আত্মা দরকার। সেটা কে? সেটা হচ্ছে আত্মা, মানে সেই সক্রিয় জিনিসটাকে, সেটা হচ্ছে আত্মা। তার জন্য আত্মাকে স্বীকার করতে হবে। চৈতন্যের কারণ হিসেবে চার্বাকদের মধ্যে চৈতন্য জড় থেকে উৎপন্ন হচ্ছে, যা অভিজ্ঞতায় প্রমাণিত নয়। বলছে দেহ থাকলেও চেতনা না থাকার অবস্থাগুলি, যেমন হচ্ছে দেহ রয়েছে কিন্তু চেতনা না থাকার অবস্থা, যেমন হচ্ছে তোমার ঘুম, মূর্ছা, আত্মার অস্তিত্বকে তাই স্বীকার করতেই হচ্ছে। ভাষা, এই যে বলি আমি মোটা, আমি কালো, বা সে বেটে, এরকম ধরনের যে কথাগুলো বলি, তার মানে তো আলাদা আলাদা না। বলছে এরকম বাক্য দেহ এবং আত্মার ঘনিষ্ঠ সম্পর্ক নির্দেশ করছে। বলছে এরা কিন্তু আলাদা না, ঘনিষ্ঠ হতে পারে বাট আলাদা, এই সরি অভিন্ন না, এরা হচ্ছে আলাদা। এরপর যে শত প্রমাণিত সত্য, যেটা যে আত্মার অস্তিত্ব অস্বীকার করার চেয়েও আত্মার অস্তিত্ব প্রমাণিত হয়। বলছে আমি বলছি যে আমি আত্মার অস্তিত্ব মানবো না, তাহলে কে তুমি? আমি যে বলছি আমি তো একটা আত্মা, এটাই আর কি। ডেকার্ট যেরকম বলেছে আমি চিন্তা করে অতএব আমি রয়েছি, তাহলে এটা সংশয়াতীত একটা সত্য, এটাকে মানতে হচ্ছে। আর একটা চার্বাকদের এখানে এই সরি জৈনদের একটা যুক্তি এখানে আমার লেখা হয়নি, এখানে লেখা উচিত ছিল। যে জৈনদের মতে আত্মা হচ্ছে দেহ পরিমাণ, যার যত বড় দেহ সে তত বড় আত্মা। সেই আত্মা যে দেহটা সংকোচন প্রসারণ হয়, আত্মারও সংকোচন প্রসারণ হয়, এই কথাটা কিন্তু চার্বাকরা, আবার চার্বাক বলছি, জৈনরা বলে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন যেটা হচ্ছে তোমার, এর সাথে চলে যাবে দিদি, লজিকের সাথে চলে যাবে, মন্দ বা দুষ্ট উপমা। হুম তাহলে দেহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আত্মা যদি বৃদ্ধি হয়, হুম তাহলে তো দেহ তো ধ্বংস হয়ে যাবে দিদি। একদম। মেন কথা না হচ্ছে, আত্মা বড় হলে তো দেহ ছোট করে বেরিয়ে যাবে। একটা কথা মনে রাখবে যে জৈনদের কাদের মতে দেহ আত্মা, আত্মা হচ্ছে দেহ পরিমাণ। হাতির আত্মা হাতির মতো, পিঁপড়ের আত্মা পিঁপড়ের মতো, এই কথাটা জৈনরা বলে। এটা কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে, শুধু এইটুকু মনে রাখলেই হবে। এরপরে দেখো পুদ্গল, যেটা পুদ্গল বাদ বা পরমাণুবাদ যেটাকে বলছে। পুদ্গল তো অ্যাকচুয়ালি জড় পরমাণুটাকেই বলছে না, যে পুদ্গল এক প্রকার জড় পদার্থ যার দুটো অবস্থা, একটা সূক্ষ্ম এবং একটা স্থূল। তাহলে সূক্ষ্ম কি? সূক্ষ্ম হচ্ছে তোমার যেটা ক্ষুদ্রতম, ভাগ করা যায় না, নিত্য অচ্ছেদ্য সক্রিয়, এটা হয়। আর যেটা হচ্ছে সংঘাত বা সৃষ্টি, মানে এই পুদ্গল পরমাণুগুলোই, জড় পরমাণুগুলোই যখন একে অপরের সঙ্গে যুক্ত হয় তখন সেটা হচ্ছে তোমার হয়ে যায় ইয়েতে, সংঘাতে। এখানে প্রত্যেকটা পরমাণুর মধ্যে কি কি রয়েছে? রূপ, রস, গন্ধ, স্পর্শ, এইসব গুণগুলো রয়েছে। নিজেরা পড়বো অতটা ইয়ে না। আচ্ছা, জীবের বন্ধন এবং মুক্তি, এর আগে একটা বলে দিই।
আকাশ, ধর্ম অধর্ম, আকাশ আর পুদ্গল। না, পুদ্গল বললাম, আকাশটা বলা হয়নি না, আকাশটা আগের দিনে বলেছিলাম, লোকাকাশ আর আলোক আকাশ, দুটো হচ্ছে তোমার আকাশের ভাগ রয়েছে। আর এরপরে দেখি জীবের বন্ধন এবং মুক্তি, যেগুলো থেকে বেশি বেশি করে কোশ্চেন পড়ে আমি সেগুলোর উপর বেশি করে ফোকাস করেছি। যেমন জীবের বন্ধন এবং মুক্তি, বন্ধন কিভাবে হয়, মুক্তি কিভাবে হয়, সেটা ডিটেলসে জানতে হবে। যৌন দর্শনে জীবের বন্ধন এবং মুক্তি সংক্রান্ত বিভিন্ন ধারণা রয়েছে। তার মধ্যে দেখো, যেটা হচ্ছে তোমার জীবের বন্ধন হচ্ছে দুই ভাবে হয়, একটা হচ্ছে তোমার ভাব বন্ধন আর একটা হলো তোমার দ্রব্য বন্ধন। আচ্ছা, ভাব বন্ধন আগে হয় না দ্রব্য বন্ধন আগে হয়, কারো জানা আছে? ভাববন্ধন আগে হয়। তাহলে হচ্ছে কামনা বাসনা, ক্রোধ, লোভ, মান, মায়া, এগুলো কলুষিত করে জীবকে এবং সেটা বন্ধনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যে এই যে মানসিক যে ভাবনাগুলো, এটা জৈনরা কি বলেছে, কষায়। তাহলে কষায় কি, কষায়টাও পড়তে পারে। কষায় হলো কি, এই যে আমাদের লোভের দ্বারা বা মোহ মায়ার দ্বারা কোনো কিছুর সাথে যুক্ত হওয়া, জীবটা মানে কলুষিত হয়ে যাচ্ছে, এটাকে বলছে কষায়। তাহলে কষায় জীবের মূল স্বরূপকে আচ্ছন্ন করে দেয়, তার জন্য প্রকৃত জ্ঞান, শক্তি, আনন্দ এগুলো থেকে আমরা এড়িয়ে থাকি। তাই হচ্ছে কষাই হলো দুঃখের মূল কারণ, যৌন দর্শনে কিন্তু বলে কষাই হলো বন্ধনের মূল কারণ। এরপরে হয় দ্রব্যবন্ধন। ওই যে ভাববন্ধনের ফলে জীব জড় উপাদান পুদ্গলের সঙ্গে যুক্ত হয়ে যায়। যখন ভাববন্ধনটা হয়, তাহলে এই যে কর্মপুদ্গলের প্রভাবে জীব বিশেষ করে দেহ ধারণ করে এবং সে জন্মচক্রেতে আবর্তিত হয়ে যায়, জন্মচক্রের মধ্যে সে নিজেকে বেঁধে ফেলে। এরপরে হলো তাহলে আমাদের মুক্তি কিভাবে হবে? এখন পর্যন্ত বন্ধনটা হয়ে গেল, এর বন্ধনটা কাটলেই তো মুক্তি হবে আমাদের। তাহলে জীবের বন্ধনের মূল কারণটা হলে কি ছিল? কষায়। কষায়টা কেন হয়, কিভাবে হয়? যখন আমরা কোনো কিছু কামনা বাসনার দ্বারা তাড়িত হবো, মোহ মায়ার দ্বারা তাড়িত হবো, তখন আমাদের কষায় হয়। তাহলে এই মোহ মায়াগুলো, তাহলে বন্ধন থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে? আমাদেরকে গোড়া থেকে উচ্ছেদ করতে হবে না? তাহলে আমাদের মোহমায়াগুলো ত্যাগ করতে হবে, কামনা বাসনাগুলো, আসক্তিগুলোকে ত্যাগ করতে হবে। তাহলে এটা বন্ধনের মূল কারণ, এগুলোকে যখন ত্যাগ করব, বলছে এটি মোক্ষের পথে বাধা সৃষ্টি করে। তাই বলছে নতুন কর্মপুদ্গলের সঞ্চয় ঘটায়। উল্টোটা বলে দিচ্ছি, এই যে কামনা বাসনাগুলো আসে বলে বন্ধন হয় এবং এগুলোর জন্য নতুন কর্মপুদ্গলের সঞ্চয় হয়। এইভাবে হলো। এবারে মুক্তি কিভাবে হবে? দেখো, মুক্তি হচ্ছে তোমার সংবর, নির্জরা আর মাঝে আর একটা হয় আশ্রম। সংবর, নির্জরার আশ্রম, এই তিনটেকে তোমাদেরকে কিন্তু আলাদা আলাদা করে মনে রাখতে হবে। তিনটে কি দেখো, ওই যে মুক্তি মানে হচ্ছে জীবের সঙ্গে জড় যে পুদ্গলটা, সেটা জড় একসঙ্গে হয় বলেই তো তাদের বন্ধনটা হয়। এটাকে তাহলে আমাদের কি করতে হবে? এটাকে আমাদেরকে মুক্ত করতে হবে। সংবরটা কি দেখো, সংবরটা হচ্ছে তোমার কর্মপুদ্গলের নতুন সংযোগ বন্ধ করে দিবে। তোমার সংবরটার আশ্রব হচ্ছে ভাববন্ধন এবং দ্রব্যবন্ধনের কারণ, আর সংবর হচ্ছে মুক্তির কারণ। তাহলে আশ্রবটা কি হলো? ভাববন্ধন এবং দ্রব্যবন্ধনের কারণ কি ছিল? আশ্রব। যখন বন্ধনটা হচ্ছে সেটাকে বলছে আশ্রব। আশ্রবের পরের স্টেজে আমাদের মুক্তি করতে গেলে কি হবে? আশ্রব থেকে ভাঙতে হবে, আশ্রব থেকে আমাদেরকে ডিটাচ হতে হবে, তখন হচ্ছে সংবর। সংবর কি? কর্মপুদ্গলের নতুন সংযোগ বন্ধ করা, মানে নতুন করে আমি কোনো কিছুর সাথে যুক্ত হব না, ভোগ লালসা, মোহমায়া, এইগুলো বন্ধন থেকে সরিয়ে রাখবো, মানে কষায় থেকে নিজেকে সরিয়ে রাখবো। এই বন্ধন উৎপাদক যে কারণগুলো, সেগুলোকে যখন নিয়ন্ত্রণ করব, তখন আমাদের সংবর হবে। তার মানে কি, নতুন করে আমাদের আর কামনার দ্বারা তাড়িত যখন হচ্ছে না, আমাদের নতুন করে ওই কর্মপুদ্গলটা আর আসছে না, তখন বন্ধ হয়ে যাবে, মানে রাস্তাটা বন্ধ করে দিল। এরপরে নির্জরা। ধরো আমি একটা মানুষ, আমি এখন বলছি যে আমি মুক্তি চাই, কিন্তু আমি তো পিছনে অনেক কাজ করে রেখেছি যেগুলো আমার মুক্তির কারণ না। আমি ভোগ লালসা, মোহমায়ার দ্বারা আবৃত রয়েছে, তাহলে সেগুলোকে বাদ দিতে হবে, তখন হচ্ছে নির্জরা এলো। তাহলে পূর্ব সঞ্চিত কর্মপুদ্গলের প্রভাব ধীরে ধীরে বিনষ্ট করা। তারপরে হচ্ছে নির্জরা, যেটা হচ্ছে তোমার একেবারে যা কিছু আমার মধ্যে রয়েছে সেইগুলোকে ফেলে দেওয়া, মানে আমাদের সেই কর্মের ফলটা ভোগ করে একেবারে নির্জরা, মানে একেবারে একদম পরিষ্কার হয়ে যাওয়া, সেটা হচ্ছে নির্জরা। বোঝা গেল এই যে স্টেপ গুলো? প্রথমে আমাদের তাহলে যদি বলা হয় আশ্রব কি, তাহলে মনে রাখতে হবে আশ্রব হচ্ছে তোমার ভাববন্ধন এবং দেহবন্ধনের কারণ, আশ্রব। সংবর হলো কি? মুক্তির কারণ, প্রথম মুক্তির কারণ সংবর। আর নির্জরা কি? মানে একেবারে আমাদের যে কর্মপুদ্গল গুলো রয়েছে সেগুলোকে থেকে আমাদের একেবারে ডিটেচ হয়ে যাওয়াটাকে, একেবারে মুক্ত হয়ে যাওয়া পূর্বর কর্মের প্রভাব থেকে, তখন হলো নির্জরা। এই তিনটে আশ্রব, সংবর, নির্জরা, এখান থেকে কোশ্চেন আসে। এবারে বৌদ্ধের সঙ্গে কানেক্ট করবো দিদি। বৌদ্ধের সাথে কি করবে করো। আশ্রবটা হয়েছে মায়া বা দুঃখময়, আশ্রবটা হচ্ছে মায়া বা দুঃখময়, আর দুঃখের মুক্তিটা হয়ে যাচ্ছে সংবর, মানে দুঃখ নিরোধের যে পথ, নিরোধ করতে হবে, মানে দুঃখ নিরোধ কিভাবে হবে? যেটা পথটা যখন অনুসরণ করে নেব, তখন সেটা নির্জরা হয়ে যাবে।
একেবারে কানেকশন বন্ধ। মানে অষ্টাঙ্গিক মার্গটা ওইভাবে অতটা কানেকশন হচ্ছে না বৌদ্ধ দর্শনের সাথে। শুধু এইটুকু মনে রাখবে, প্রথমে হচ্ছে আশ্রম মানে হলো তোমার, আশ্রম মানে হচ্ছে আয় আয়, মানে লাগবে আমার কাছে আয়, আশ্রয় বন্ধন, ঠিক আছে। আর সংবর মানে হচ্ছে স্টপ আশ্রয় করে দেওয়া, বন্ধ করে দেওয়া, মানে আর আসতে দেবো না, দরজা বন্ধ। নির্জরা মানে একবারে ঝেড়ে ফেলো, পরিষ্কার, সমস্ত কিছু কর্মপুতগলকে একদম নষ্ট করে দেওয়া, একদম জীবন থেকে সমস্তটা একবারে আস্তে আস্তে মুছে আশ্রয় ফেলা। ধরবো, নির্জরাটা হচ্ছে দরজা বন্ধ, মানে ওখানে আর আশ্রয় নেই আমার, আর নির্জরাটা হচ্ছে ওখানে আর যাবো না। সংবর মানে ম্যাডাম বন্ধ করে আশ্রম দেওয়া। তো বন্ধনের কারণ না, হ্যাঁ, ওটাই তো বলছি। তাহলে আর আশ্রম আর একটা যে কসাই বলে না, কসাই একটা বলে, কষায় এখনই তো বললাম, কষায় হচ্ছে তোমার কি ওই যে আমাদের কামনা বাসনা যারা তাড়িত হচ্ছে, ওটাই হচ্ছে কষায় অ্যাকচুয়ালি। আর আশ্রমের সঙ্গে কসাইয়ের কেমন সম্পর্ক? কেমন সম্পর্ক হবে? প্রথমে আমাদের কষাইটাই হয়, কষাইটাই হচ্ছে আশ্রম বলা যেতে পারে না। আশ্রম মানে হচ্ছে প্রথমে কষাই ও হয়, হ্যাঁ হ্যাঁ, কষাইয়ের জন্য আমাদের বন্ধনটা হচ্ছে। আশ্রম মানে কি, দেহ বন্ধন এবং ওই ভাব বন্ধনটাকে বলছে। তাহলে প্রথমে যদি বলা হয় কষাইটা হচ্ছে প্রথম বন্ধনের মূল কারণ হচ্ছে কষাই, তারপরে হচ্ছে আমাদের ওই কষাইটার জন্যই আমাদের ওই আশ্রমটা হয়ে যাচ্ছে আর কি, দেহ বন্ধন আর ভাব বন্ধন, যেটা কর্মপুতগলের সঙ্গে সংযুক্ত হচ্ছে। তারপরে এবারে এই বন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাদের মুক্ত হওয়ার দুটো ধাপ, একটা হচ্ছে সংবর, মানে হচ্ছে নতুন করে আমি আর কারো প্রতি মানে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। এই ধরো এই বর্তমান যুগে সব প্রেম করতে যাচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে কোনো একজনের প্রতি মোহমায়ায় জড়িত হয়ে গেল, জড়িত হয়ে যেয়ে কি হচ্ছে, ভাববন্ধন দেব্যবন্ধন হচ্ছে কষাই। প্রথমে দেখে পছন্দ হলো, মোহমায়া পড়লো তার প্রতি, তার বাপের সম্পত্তির প্রতি, তার শ্বশুরের সম্পত্তির প্রতি, যাই হোক, তারপরে তাদের মধ্যে একটা বন্ধন হলো, ঠিক আছে। প্রথমে কষাই হলো, তারপরে তাদের মধ্যে ভাববন্ধন দেহবন্ধন হলো। তারপরে বলছে এটা খুব খারাপ জিনিস, এখানে কষ্ট হচ্ছে, এখান থেকে বার করতে হবে। তার মানে কি হলো, নতুন এক নাম্বার হলো নতুন করে আর কাউকে জীবনে আসতে দেবে না, ও বন্ধ করে দিল ওখানে রাস্তাটা, সেটা হচ্ছে সংবর। আর নির্জরা হলো তার তার মধ্যে যত কিছু ছিল ওই বন্ধন মায়া মোহ মায়া, সেগুলোকে ধীরে ধীরে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিল, তখন সব মুক্ত হয়ে গেল। এইভাবে হচ্ছে মুক্তি। এবারে বলছি এটা এই যে পদ্ধতিরে বলে দিল, স্টেপ গুলো বললো, কিন্তু এই স্টেপ গুলোর মধ্যে দিয়ে কিভাবে করতে হবে, সেটা হচ্ছে মুক্তির লাভের, মুক্তি যে করব সে কি কি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করব। সেই মুক্তির জন্য তিনটে প্রধান শর্ত, সেটাকে ত্রিরত্ন বলেছে জৈন দর্শনে। জৈন দর্শনের ত্রিরত্ন কি, এটা বহুবার হাজারো বার কোটিবার কোশ্চেন এসেছে। সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, ত্রিরত্নের সিকুয়েন্সটা হাজারো বার কোশ্চেন এসেছে। দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন করা, মানে কোনো একটা লোককে প্রথমে দেখবো, তার সম্পর্কে আমার জ্ঞান অর্জন হবে, তারপরে তার চরিত্র নিয়ে কথা বলবো। তার আগে কোনো মানুষকে প্রথমেই চরিত্র নিয়ে কথা বলা যাবে না। প্রথমে ভালো করে দেখবো, তার সম্পর্কে ভালো করে খবর নিয়ে জ্ঞান অর্জন করব, তারপর তার চরিত্র নিয়ে বিচার করব, ঠিক আছে। তাহলে সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র কি বোঝা গেল? সম্যক দর্শন হচ্ছে মুক্তিপ্রাপ্ত সিদ্ধ পুরুষ তীর্থঙ্করদের প্রতি শ্রদ্ধা বিশ্বাস। তারপরে হচ্ছে তোমার জীব জড়ের প্রকৃতি বন্ধন মুখের যে বিষয়গুলো সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হবে। সম্যক চরিত্র হলো কি, যেটা চরিত্র, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, টাইম মিস্টেক, খুব তাড়াতাড়ি করেছি। সৎ ও ধর্মানুরাগ জীবনযাপন করা, কামনা বাসনা দমন করা, সহায়তা করা, চরিত্র লাভ করলো, ঠিক আছে। এরপরে দেখো জৈন দর্শনে আরো যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে দিই, প্রথমত আমি কিন্তু এক্সাম রিলেটেড পড়াচ্ছি, সেটা হচ্ছে পঞ্চ মহাব্রত অনুব্রত। এই যে ব্রত, এটা কিন্তু আসে কোশ্চেন। মহাব্রত এখানে হচ্ছে মহাব্রত কারা পালন করে, সেটা হচ্ছে তোমার মঠে বসবাসকারী যারা সন্ন্যাসীরা, জীবনযাপন কোনো কিছু মানে সংসার জীবনযাপন থাকে না তারা। আর যেটা অনুব্রত সেটা হচ্ছে তোমার গৃহ জীবনে বা সংসার জীবনে থেকেও যেটা হয়, সেটা হচ্ছে তোমার অনুব্রত। আচ্ছা, এই যে পঞ্চ মহাব্রতর মধ্যে কি কি থাকবে, যেমন অহিংস হতে হবে, সত্য, অস্ত্রেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এই গুণগুলো কিন্তু থাকবে পঞ্চ মহাব্রতের মধ্যে, অবশ্যই কঠোরভাবে তারা পালন করবে। যে অহিংস হবে, সত্য হবে, যে অস্ত্রেয়, যেগুলো আমরা সব জানি মোটামুটি, আর আলাদা করে বলতে যাচ্ছি না। অস্ত্রেয় মানে চুরি না করা, অপরের অনুমতি ব্যতীত কিছু গ্রহণ না করা, ব্রহ্মচর্য পালন করা মানে হচ্ছে ওই কায়িক বিষয়গুলোকে সংযত রাখা, অপরিগ্রহ মানে প্রয়োজনে অতিরিক্ত সম্পদ আমরা ব্যবহার করব না, এই যে কথাগুলো, ঠিক আছে। এরপরে চলো দেখি অনুব্রত। অনুব্রত বলতে মানে আমরা সংসার জীবনে থেকে যেগুলো পালন করব,
তাদের জন্য। আমরা কিন্তু যেমন আমরা বর্তমানে সংসারও করতে পারি, আমরা কিন্তু আবার মুক্তিও লাভ করতে পারি। যেমন ক্ষতিকর নয় এমন জীব হত্যা করতেও পারি, সীমিত সংযত মানে আমাদের কিন্তু সবসময় সত্য কথা বলতে হবে। নিজের প্রয়োজনে অতিরিক্ত কিছু গ্রহণ করব না, সংযমী জীবনযাপন করব, অতিরিক্ত ভোগ বিলাসিতা থেকে নিজেকে ত্যাগ করে রাখবো। আর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হলো তোমার এই জৈন দর্শন। জৈন দর্শনে হচ্ছে দুটো ভাগ, যে দুটো ভাগের শর্টে ছোট করে আমাদেরকে মনে রাখতে হবে। দুটো ভাগ হলো শ্বেতাম্বর দিগম্বর। অনেকবার কোশ্চেন এসেছে এই শ্বেতাম্বর দিগম্বর কাদের সম্প্রদায়, সেটা হচ্ছে জৈন দর্শনের সম্প্রদায়। শ্বেতাম্বর এবং দিগম্বরদের মূল পার্থক্য কি, এটা নিয়ে কোশ্চেন এসেছে। প্রথমত শ্বেতাম্বর সম্প্রদায়ের মূল বৈশিষ্ট্যগুলো দেখো। শ্বেতাম্বর মানে দন্তস্ব তলবস্য ভাব, সে মানে সে মানে হচ্ছে সাদা। তাহলে হচ্ছে এরা হচ্ছে বস্ত্র ধারণ করবে, কেমন করবে, তারা সাদা বস্ত্র ধারণ করবে শ্বেতাম্বররা। জীবনযাত্রা হচ্ছে তারা ভিক্ষুকের মতো জীবনযাপন পালন করবে, ক্ষমাশীল হবে, আসক্তিহীন জীবনযাপন করবে, উদারপন্থা এরা, অবশ্যই উদারপন্থা। কঠিন বা কৃচ্ছতার সাথে জীবনে চলার পরিবর্তে তারা উদারপন্থী থাকে। মুক্তি সম্পর্কিত ধারণা, মানে এদের মধ্যে হচ্ছে নারী পুরুষ উভয়েই মুক্তি লাভ করতে সক্ষম। আর দিগম্বর যারা, এরা হচ্ছে প্রচুর কঠিন, বস্ত্রহীনতা মানে এরা হচ্ছে বস্ত্র পরবে না, উল্লঙ্গ থাকার মানে পরিপন্থী। এরা হচ্ছে তোমার কৃচ্ছ সাধনে এরা হচ্ছে প্রচুর কঠিন, বৈরাগ্য ধারণ করে, মানে সংসার থেকে বাদ দিয়ে একদম মঠে জঙ্গলে সন্ন্যাসী জীবনযাপন করে। খাদ্য গ্রহণেতেও এদের প্রচুর স্ট্রিক্টলি রয়েছে। ইভেন একদম মুখে মাস্ক দিয়ে চলবে, হাঁটবে যখন ভেবে চিনতে হাঁটবে, মানে ঘাসের উপরে পা দিলেও এদের মধ্যে ঘাসের ক্ষতি হয়ে যাচ্ছে, এরকম ধরনের আর কি। নিজ খাদ্য নিজে তৈরি করবে এবং মানে প্রচুর কঠিনপন্থী এরা। কৃচ্ছতা এবং নীতিনিষ্ঠা, যে দিগম্বরা কঠোর কৃচ্ছ সাধনা অনুসরণ করে, প্রবল নীতিনিষ্ঠ এরা। মুক্তি সম্পর্কিত ধারণা হচ্ছে এদের মধ্যে কেবল পুরুষরাই মুক্ত হতে পারে, মুক্তি অর্জন করতে পারে, নারীরা হতে পারে না। নারীদেরকে মুক্তি লাভ করতে হলে পুনরায় তাকে পুনর্জন্ম নিতে হবে পুরুষ হিসাবে, তারপর তার মুক্তি হবে। কেবল জ্ঞানীদের উপবাস, এদের মতে হচ্ছে তাদের ধারণা সিদ্ধ পুরুষেরা খাদ্য গ্রহণ করবে না, তারা চিরকাল উপোস থাকবে এবং তার জ্ঞান অর্জন করবে। এতটাই তারা কঠিনপন্থী। জানি না বাস্তবে কতটা ফলো করে। চলো দেখি এবারে কোশ্চেন গুলো করি, প্র্যাকটিস করি। দেখো এখন এভাবে আমি কমপ্লিট করে করে যাচ্ছি, এরপরে আমি পরে রিভিশন অবশ্যই দেখবো। যদি কোনো জায়গায় ছাড়া পড়ে যায়, আমার ফিল হয় বা তোমাদেরও যদি ফিল হয় মেসেজ করবে, জানাবে। আমি অবশ্যই দুবার চেক করবো, যদি কোনো জায়গা ছাড়া যায় গুরুত্বপূর্ণ বিষয় দুবার আবার করিয়ে দেবো। গোটা ইন্ডিয়ান ফিলোসফি একদিনে একটা ক্লাস নিলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। চলো এই কোশ্চেনের আনসার দাও। দেখো এখানে কোশ্চেনের আনসার গুলো আমি রাখিনি, আগের বারে করেছিলাম। ম্যাডাম কত পাতা কত পাতা? এইগুলো এটা পাতা নয় তো, এটা জৈন দর্শনের কোশ্চেনটা, এটা আলাদা, এটা বুকটা না তো। কত, আচ্ছা ওইটা পরে করাবো, এটা পরে করাচ্ছি, আগে আমি এখানে পড়িয়ে দিই এটা, ঠিক আছে। জৈন শব্দের উৎপত্তি কি থেকে এসেছে, কাকে আমি নাম ধরে ডাকবো কাউকে? জবা বলো, জবা। হ্যাঁ হ্যালো, আবার বুঝি কত পাতা থেকে কত পাতা ধরবেন? ও আচ্ছা, আজকে জৈন দর্শনটা, কত পাতা থেকে কত পাতা ধরবেন? জৈন দর্শনটা আমি দেখে বলতে হবে, আমার মনে নেই তো পাতা। জৈন দর্শনটা হবে, জৈন দর্শন হলো না, জৈন দর্শনটা বইটাও আজকে পড়িয়ে দেবো। কত পাতা আমি দেখে বলছি। জৈন দর্শন 8 পাতা। আচ্ছা, যারা যারা বই নিয়েছো তারা তারা বইটাও বার করতে পারো, আর দাগ নিয়ে নেবে যেগুলো যেগুলো সমস্যা আছে, আর এমনি উত্তর দিবে। দেখো এখানে তোমরা যারা রয়েছে তোমাদের নাম ধরে আমি কোশ্চেন করবো এবারে, মানে আশা রাখছি প্রত্যেকজন প্রত্যেকটা কোশ্চেনের উত্তর পারবে। জৈন শব্দের উৎপত্তি কি থেকে এসেছে, এটা কে বলবে? এটা জনি বলো। জয় জয় থেকে। জৈন শব্দটা জিন ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জয় করা, যার অর্থ হলো জয়। একদম একদম একদম, এটা যে জিন থেকে এসেছে, যার অর্থ হলো জয়। একদম আমার মিস্টেক, একদম। এই তো পড়ার ঝকে আছো, মাস্টারের ভুল যতদিন না ধরতে পারছে ততদিন মাস্টার কি করে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, প্রথম তীর্থঙ্কর কে হবে? ঋষভদেব। মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? 24তম। এরপরে কোশ্চেনটা পিঙ্কি বলবে, এটা জৈন দর্শনের প্রধান বৈশিষ্ট্য কি? পিঙ্কি, এটা আনসার দাও। পিঙ্কি নাই?
জয়শ্রী আছে, আচ্ছা যে খুশি দাও। ধর্মনীতি ভিত্তিক। ধর্ম নীতি সমন্বয়। আচ্ছা নেক্সট সমন্বয়। সমন্বয়। জৈন মতে জ্ঞানের কয়টি প্রকারভেদ রয়েছে? 2টি। জ্ঞান 5 প্রকার, প্রকার। প্রথমত 2 প্রকার, অপরোক্ষ পরোক্ষ। অপরোক্ষ হ্যাঁ, 3 প্রকার আর পরোক্ষ 2 প্রকার। এরকম কোশ্চেন থাকলে Total 5টা বলবে, এই 5টাই কোশ্চেনটা থাকলে বলবো। 5টা। হ্যাঁ, এটাই জিজ্ঞেস করছি ম্যাম। হুম। আরেকবার জৈন মতে জ্ঞানের কয়টি প্রকারভেদ, এই কোশ্চেনটা যদি এইভাবে থাকে তাহলে 5টা বলবে। যদি পরোক্ষ Hello? অপরোক্ষ ভেদে, হ্যাঁ বলো। তাহলে বলছিলাম যে 4 নম্বরেরটা ওইখানে তো মনে হয় যে উপরে যে 3টে আছে এ নিরীশ্বর বাদ তো হবে, একদম একদম একদম। আমিও তাড়াহুড়ো করে যাচ্ছি একদম। এই তো তাহলে হ্যাঁ, ডিএডটা হবে, ডিএডটা। এটাও হবে, নিরীশ্বর বাদ হবে, তীর্থঙ্করদের প্রতি পূজা, এটাও হবে, উপরোক্ত সব। মোর দ্যান অনভাবক। এ সাইফুল, তুমি কিন্তু এরকম হটকারিতে করে কোশ্চেন ভুল করে এসো না, ভালো করে কোশ্চেন পড়বে। একদম একদম ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, অপরোক্ষ জ্ঞান কোন 2টি প্রকার হবে? প্রকার মতি আর শ্রুতি। মতি আর মতি শ্রুতি। অবধি মনে পড়ছে কেবল। মতি আর শুরুতে হবে না, অবধি মনে পড়ে হবে। অপরোক্ষ বলেছে, মানে প্রত্যক্ষ। হ্যাঁ, অবধি। হ্যাঁ, অবধি মনে পরোক্ষ মানে পড়ছে। কি? এটা কিন্তু উল্টোপাল্টা হয়ে যায়, প্রচুর উল্টোপাল্টা হয়ে যায়, সাধারণ থেকে আলাদা। পরোক্ষ মানে কি? কারো হেল্প নিতে হয়। প্রকার অবধি মনে পড়ে যায় কেবল, আর পরোক্ষ হচ্ছে মতি আর শ্রুতি। তাহলে তো ম্যাম ডিএডটা হবে। আমি একটা কথা বলি, দেখো পরোক্ষ আর অপরোক্ষ এটা যেটা ভুল, যেরকম ভাবছো না যে ভুলটা হয়ে যাচ্ছে, এটা আমারও হতো, এটা হওয়া স্বাভাবিক। দেখো পরোক্ষ, পরোক্ষ মানে কি? কারো একটা হেল্প লাগবে, তাই তো? ইন্দ্রিয়ের হেল্প লাগবে পরোক্ষ মানে। আর অপরোক্ষ মানে কারো হেল্প লাগবে না, তাই তো? কারো হেল্প লাগবে না অপরোক্ষ মানে। তাহলে হচ্ছে পরোক্ষ মানে হচ্ছে তোমার কম সংখ্যা। এই দেখো পরোক্ষ মানে 3টে আছে, অপরোক্ষ অনেকটা বড়। তাহলে যেটা অনেকটা বড় সেটা হচ্ছে 3টে ভাগ মনে রাখবে। আর যেটা হচ্ছে তোমার পরোক্ষ, পরোক্ষ মানে হচ্ছে ছোট, এরকম করে মনে রাখবে, পরোক্ষ হচ্ছে ছোট, অপরোক্ষ থেকে ছোট। এখানে অ লাগালে কোথায় লাগবে? যদি একটা কোশ্চেন না, একটা জিনিস দেখো, অনেক সময় মাথা গুলিয়ে যায় যৌন দর্শনের, এটা সত্যি ঘটনা, আমার হতো, যে পরোক্ষ কোনটা অপরোক্ষ কোনটা সাধারণ মতে। কিন্তু অপরোক্ষ মানে অনেক লম্বা, এটা হচ্ছে 3টে ভাগ। আর পরোক্ষ মানে ছোট, পরোক্ষ 3টে, তাহলে ওটা হচ্ছে 2টো ভাগ। ঠিক আছে, এইটা মানে এই লজিক্যালি এইটা মনে রাখবে ইয়ের মতো, তাহলে আনসার হয়ে যাবে। তাহলে অপরোক্ষ কোনটা হবে? 3টে। কি ছিল? অবধি, মনে পর্যায়, কেবল গান। তাহলে কি বল, এখানে তাহলে কি হবে? এরটা হবে তো? মতি শ্রুতি তো হবেই নি, অবধি মনে পর্যায় কেবল মতি, মতিও তো হবে না, তাহলে এরটাই হবে। উপরোক্ত একাধিক কিভাবে দেব? এখানে রয়েছে, এটা আনসার হবে কি এ। হবে? এ আনসার এ করতে হবে। আচ্ছা কেবল জ্ঞান যদি আমার কি? কোশ্চেন আছে সবার জন্য, বলো কোশ্চেন। চোখ দিয়ে গোলাপ গোলাপ দেখলাম, হ্যাঁ? এটা অপরোক্ষ গান হবে না পরোক্ষ গান হবে? যে কেউ বলতে পারে। বলো। চোখ দিয়ে গোলাপ দেখলাম, ইয়ে যে গোলাপ হবে, ফুলের গান। অপরোক্ষ জ্ঞান ইয়ে হবে। অপরোক্ষ। অপরোক্ষ অপরোক্ষ মানে প্রত্যক্ষ, অবধি মনে পর্যায়ে কেবল জ্ঞান। আমি বলি হুম হ্যাঁ বলো। চোখ দিয়ে গোলাপ দেখলাম, তাই তো? হুম জৈন মতে হুম হ্যাঁ এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। রাইট। একদম একদম কারণ ইন্দ্রিয় এবং চোখ এখানে এবং মাধ্যম মনের হয়ে উপর গেছে। নির্ভর করে। একদম। মতি আর শ্রুতি মানে কি বলেছিলাম? মতি মানে এখানে হচ্ছে প্রত্যক্ষ আর অনুমান হবে, ঠিক আছে? অনুমানের মাধ্যমেও যদি হয় আর প্রত্যক্ষের মাধ্যমেও যদি হয় তাহলে হবে মতি, আর শব্দ প্রমাণের মাধ্যমে যখন হবে সেটা হবে শ্রুতি। এই যে যদি বলি আমি সাইফুলকে একটা হনুমানের গল্প শুনিয়েছিলাম, একটা ভূতের গল্প শুনিয়েছিলাম, তাহলে এটা শ্রুতির আন্ডারে চলে এলো। এবারে যদি বলি আমি অনুমান করছি তোমরা শুয়ে শুয়ে সবাই ক্লাস করছো, বসে ভালো করে পড়ছো না মন দিয়ে, তাহলে এটা হচ্ছে অনুমান করছি, এটাও মতির আন্ডারে চলে এলো। এবারে যদি অবধি মানে অনুমান করছি, এবারে অবধি যদি আমি একদম তোমরা অনেক দূরে আছো সেরকম কোনো বিষয়, যদি অদৃষ্ট কোনো বিষয়কে যখন কল্পনা বলবো তখন একদম আত্মিক ভাবে, তখন সেটা হচ্ছে অবধি। আর মনে পর্যায়ে মানে হচ্ছে মনের কথা একদম বলে ফেলা। ধরো আমি আমার মায়ের কথা চিন্তা করছি, আমার মা আমার কথা চিন্তা করছে একসঙ্গে মনে পর্যায়ে। আর তারপর হচ্ছে কেবল গানে, মানে সে তো একদম তীর্থঙ্কর হয়ে গেল, মানে জৈনদের মধ্যে একেবারে সে গডের সাথে একদম সমতুল্য। ম্যাডাম এটা কোনটা উত্তর হলো? এটা এটা উত্তর হবে, এটা এ হবে আনসার। এটাই তো। পরোক্ষ।
একটা জিনিস Indirect মনে রাখো ভাবে। না, অপরোক্ষ আর পরোক্ষ। হ্যালো পরোক্ষ লেখাটা ছোট, তাহলে ওর 2টো ভাগ, অপরোক্ষ লেখাটা বড়, ওর 3টে ভাগ হয়েছে। আর ভুল হবে না তো? ম্যাডাম, হ্যাঁ বলো। ম্যাডাম হ্যাঁ হ্যাঁ বলছিলাম আপনি যে বইটা দিয়েছিলেন ইংলিশ হিন্দি ভার্সনে বিপিএসসি, হ্যাঁ তা ওই বই থেকে তো করাচ্ছে না নাকি? এটা আবার কোথা থেকে করাচ্ছেন? এই ওই বই না, এটা বাংলায়, এটা অন্য অন্য কোশ্চেন আমি বানিয়েছি, মানে এরকম ভাবে তোমাদেরকেও পেয়ে যাবে তোমরা। এই জৈন দর্শন, ও জৈন দর্শনের ফুল সিলেবাসটা একদম শর্ট নোটের মতো, তার পিছনে পিছনে ওই দর্শনের একদম এমসিকিউ দিয়ে দিয়েছি এবং তার উত্তরগুলো এইভাবে পিছনে দিয়েছি। কারণ হচ্ছে উত্তরগুলো সামনে সামনে থাকলেই না তোমরা দেখে দেখে বলে দিচ্ছিলে, বা মেন কথা প্র্যাকটিস হচ্ছিল না, তো সেই কারণে এখন উত্তরগুলো পিছনে দিচ্ছি। আর ওই বইটা কি আলোচনা হবে না? হবে, এই তো এই যে চালু আছে, এটা শেষ করে ওটা বইটা শুরু করবো। এটা আগে ঠিক শেষ আছে। করে নি, কন্টিনিউ করো, এমনিতেই অনেক টাইম চলে গেছে। চলো, কেবল জ্ঞান কি? সীমিত জ্ঞান, অসীম ও অনন্ত জ্ঞান, ইন্দ্রিয় জ্ঞান। ফটাফট আনসার দাও, এত টাইম নিচ্ছ কেন? এই কোশ্চেন গুলো আধা অসীম অনন্ত সেকেন্ড। অসীম জ্ঞান। অসীম অনন্ত। মেয়েরা আনসার দিচ্ছ না কেন? এত পিছিয়ে থাকলে হবে? জৈন দর্শনে অবধি কি নির্দেশ করে? অতীন্দ্রিয় দৃষ্টি, ক্লিয়ার ভয়েস। অতীন্দ্রিয় দৃষ্টি, ক্লিয়ার ভার্স, ইয়েস। জৈন নীতি শাস্ত্রের মূল 3টি গুণ কি কি? বা ত্রিরত্নটা কি? দর্শন জ্ঞান চরিত্র। একাধিক দিতে হবে, জ্ঞান দর্শন চরিত্র। উপরোক্ত সম্যক একাধিক। দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র। ঠিক আছে, এটা কি হবে? দেখে জ্ঞান অর্জন করে চরিত্র গঠন করা। সিকোয়েন্সটা মনে রাখবে কিন্তু। এটা উপরোক্ত একাধিক। মেয়েগুলো কেউ নাই, কেউ আনসার দিচ্ছ না কেন? আমার খুব খারাপ লাগছে। জৈন মতে মোক্ষের পথ কি? দুটো তিনটে মানে দিয়ে হবে ডি। ত্রিরত্ন। একদম, মানে উপরোক্ত একাধিক হবে। শুধু ত্রিরত্ন বললে হবে না। মোক্ষের মোক্ষের পথ, হবে কারণ ত্রিরত্ন তো মোক্ষের ঠিক পথ। আছে, কিন্তু সংবরণ নির্জরাও তো ওর আন্ডারে চলে আসছে না। তো এরকম হ্যাঁ, ধরনের হ্যাঁ, question পথ বলে- থাকলে এটা বলতে হবে। দিগম্বর সম্প্রদায়ের বলেছে। বৈশিষ্ট্য কি? মোর দ্যান বাবা। দেখো, এটা পথ বললে একদম ঠিক মানছি, তোমার উত্তরটা একদম রাইট 100%। আমি এরকম ভাববো, হ্যাঁ তুমি ত্রিরত্ন বলে দাও, পথ বলেছে বলে, কিন্তু তুমি এটা বিপিএসসি তে যাও, সংবর নির্জরা ত্রিরত্ন সবটা আনসার নেবে। দিগম্বর সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি? মোর দ্যান বাবু। বস্ত্রহীনতা, কঠোর কিচ্ছতা এবং নারী মুক্তি লাভে অসমর্থ বলে। ডি- শ্বেতাম্বর হ্যাঁ। সম্প্রদায় কিসে বিশ্বাস করে? শ্বেতাম্বর সম্প্রদায় সম্ভব মধ্যপন্থী জীবন তীর্থঙ্করদের পূজা। মোর দ্যান বাবু। ডি জৈন মতে মুক্তির প্রধান শর্ত কি হবে? অহিংসা, তীর্থঙ্করদের পথ অনুসরণ, মিথ্যাচার বর্জন, সবটাই তো দিদি। সবগুলোই হবে। অহিংসাকে বেশি প্রাধান্য দেবো। অহিংসা তো 1 নম্বরে হবে। যদি এইগুলো অন্য ধরনের অপশন থাকতো সেগুলো আলাদা ছিল। এবারে দেখো, মুক্তির প্রধান শর্ত তো অবশ্যই অহিংসা। ঠিক আছে, কোশ্চেনটা এমন ভাবে করা হয়েছে যে এগুলোকেও আমি বাদ দিতে পারি না, অতএব মোর দ্যান অন অফ দ্য অ্যাবাভ করবে। তোমাদেরকে এই ধরনের কোশ্চেন বেশি আরো প্র্যাকটিস করাচ্ছি কেন? যখন মনে হবে যে এটা একটা, মানে এটা 90% আনসার হচ্ছে, বাকিগুলোও যেন আনসার হচ্ছে, কনফিউজ হয়ে যাচ্ছ, সেই রকম ক্ষেত্রে চোখ বন্ধ করে মোর দ্যান অন অফ দ্য অ্যাবাভ করে দিয়ে চলে আসবে। কোশ্চেন গুলো দেখবে তোমরা, যখন কোনো কোশ্চেন তোমরা ইউটিলাইজ করবে না, যে কোনো কোশ্চেন, সবসময় দেখার চেষ্টা করবে যে কোন অপশনটা বেশি নিয়েছে। স্পেশালি এই এটাকে কি যেন বলে, অ্যালগরিজম। এই অ্যালগরিজম চেক, এগুলোকে চেক বলে। প্রাইমারি, ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি এক্সামটা স্পেশালি আমার তো কিছু কিছু পার্ট আমি না পড়ে নাম্বার পেয়ে গেছি শুধু এইভাবে, যে পিছনের কোশ্চেন গুলো বা পিছনের ইয়ারে বা বিভিন্ন বুক গুলো যেগুলো বাজারে মার্কেটে বেরোতো, ওই বুক গুলো কোন আনসার গুলো বেশি হচ্ছে, সেই অ্যালগরিজমে যদি তুমি আনসার দাও, দেখবে আনসার অটোমেটিক তোমার না জানা বা কনফিউশন যুক্ত আনসার গুলো বেরিয়ে যাবে। তো এরকম এটা আমার ব্যক্তিগত মত, তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষা তোমাদের মতো করে দেবে। যখন এরকম ধরনের অপশন থাকবে যে একের অধিক মনে হচ্ছে হবে, একটা তো 100% প্রচুর হবে, বাট বাকিগুলোও মনে হচ্ছে হবে, তখন মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভটা দিয়ে আসবে, কারণ ওই আনসারটা বেশি নেবার প্রবাবিলিটি থাকে। কারণ যেটা নেবে সেটাই চাকরি হবে না, আমাদের চাকরিটা নিতে হবে। এখন অহিংসা কিভাবে পালন করা হয়? সবটাই দিদি। মোর সবটাই দ্যান তো হবে, ডি হবে। পরমাণুর বৈশিষ্ট্য কি হবে? ক্ষুদ্রতম একক নিত্য। মোর দ্যান বাবু।
বাকিদের যদি এর বিরুদ্ধে কোনো আনসার থাকে বলতে পারো। সৎ বস্তুর লক্ষণ কি? সৎ শব্দের অর্থ কি? তিনটেই। ম্যাডাম এখানে ওই পরমাণুবাদ যেটা আপনাদের বৈশেষিক এবং গ্রিক দার্শনিক আর জৈন দার্শনিকদের মধ্যে ডিফারেন্ট মিল অমিল কি আছে? কেউ বলো। কি ওই পরমাণু যেটা রয়েছে জৈনদের হচ্ছে তোমার যেটা বলেছে পুদ্গল পরমাণু, বলছি আর ওদের ন্যায় দর্শনের পরমাণু, ওদের মধ্যে পার্থক্য বলো। বলছি ম্যাডাম, হুম জৈনরা পরমাণুর মধ্যে কোনো পার্থক্য স্বীকার করছে না, গুণগত মধ্যে কোনো পার্থক্য স্বীকার করছে না। পরমাণুবাদীরা এরা বলছে যে, হ্যালো, শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, বলো। ন্যায়দের মধ্যে পরমাণুর মধ্যে গুণগত পার্থক্য আছে, আর ওই পরমাণুবাদীদের মধ্যে ওরা বলছে পরমাণুর মধ্যে পরিণত পার্থক্য আছে, আর জৈনরা কোনো পার্থক্য স্বীকার করছে না। পরমাণুকে সক্রিয় বলছে, আর ওটা নেই হবে না, ওটা বৈশেষিক হবে। অটোমিজমের কথা বৈশেষিক বলেছে। পরমাণু সক্রিয় কি হচ্ছে বৈশেষিকরা? না তো, ওরা তো ডেমোক্রেটাসের নিষ্ক্রিয় ওই ন্যায় বলবে। বৈশেষিক বলা যেতে পারে। ডেমোক্রেটাসের মতে হচ্ছে তোমার কি বলছে, পরমাণুদের মধ্যে পরিমাণগত পার্থক্য রয়েছে, আর যেটা ন্যায় বৈশেষিক তারা বলে গুণগত পার্থক্য রয়েছে। হ্যাঁ। আর এদের মতে জৈনদের যে ইয়েটা, ওরা ওরকম ভাবে কোনো পার্থক্য ওইভাবে মানেনি ওরা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। শ্বেতাম্বরদের প্রধান লক্ষণ কি? সবগুলি হবে। শতাবস্থা, উদারতা, নারী মুক্তি শক্তি। ম্যাম আগেরটা আছে তো, জৈন মত দ্রব্যের কয়টি প্রকারভেদ? কোথায় বলো তো? 17। ওই সব- 16-17টা হলো না তো, 16-17টা কি হলো? হয়ে গেছে। ওগুলো তো হলো সদবস্তুর উৎপন্ন যে হবে, ধ্বংস বিয়েরটা হবে, তো, স্থিতি থাকবে। আর 17টা শ্বেতাম্বরটা হবে উপরোক্ত সব। শ্বেতাম্বর সম্প্রদায়ের প্রধান লক্ষণ কি? তারা সাদা বস্ত্র পরে, উদারতা, নারী মুক্তিকে স্বীকার করে। ম্যাম 17টা। আর 17টাই তুমি দেখতে বলছিলাম। পাচ্ছ না, এটা 17টা আনসার হবে উপরোক্ত একাধিক। ও আচ্ছা, আমি তো পিডিএফ খুলে রেখেছি, আমি আচ্ছা, আপনারটা পিডিএফ যেটা খুলেছো না, একটা 17 নম্বর হুম। কোশ্চেন ছিল, কোশ্চেনটা ভুল ছিল, ওই জন্য কোশ্চেনটাকে ও হাঁটিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে তোমার আমি বন্ধ করে দিই। নাম্বারিং গুলো চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য একটা কোশ্চেন কমে গেছে। আমি তো ওটা খুলে দেখছি, আমি বুঝতে বুঝে পারছি গেছি, না আমার মনে হচ্ছেটা কি। হচ্ছিল ওটাই বলছে হয়তো। জৈন মতে কয়টি পঞ্চ মহাব্রত রয়েছে? 5টি। 5টি। কি কি বলতো? অহিংসা, সত্য, অস্ত্র, অপরিগ্রহ, ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য, অপরিগ্রহ, একদম। জৈনদের অনেকান্তবাদের মূল উদাহরণ কি হবে এগুলোর মধ্যে? ওই যে অন্ধের হস্যি দর্শন। অন্ধের মুক্তি জ্ঞান। যেখানে তোমার আনসার গুলো নিচে দিয়ে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে দেখে নিও। ঠিক আছে, চলো এবারে বইটার যে জৈন দর্শনের কোশ্চেন গুলো আছে ওগুলো করে নি। এখানে তো আনসার দেওয়া রয়েছে, আমি ফটাফট পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো, ইন জৈন ফিলসফি সৎ রেফার্স টু, কেউ একজন বলছিলে তার ইংরাজিতে বোঝার সমস্যা হচ্ছে। ইংরাজির সাথে সাথে দেখো ওখানে বাংলাও কোশ্চেন। আচ্ছা, এই যে এটা পিডিএফটা বাংলা দিয়েছি তো, এই সেম পিডিএফটার হিন্দি, সেম পিডিএফটার তোমার ইংরাজি রয়েছে। অতএব যাদের ভাষার প্রবলেম হচ্ছে, তাদের ভাষার প্রবলেমটা সমস্যা সমাধানের জন্য আমি করেছি। একদম সেম কোশ্চেন রেখেছি, বাট বুকের সাথে মিলবে না। ইন জৈন ফিলসফি সৎ রেফার্স টু, সৎ বলতে কি যার অস্তিত্ব রয়েছে, যেটা দ্রব্যটার কথা বলতে, মানে এটা হচ্ছে দ্যাট হুইচ এক্সিস্ট, হতে পারে, যেটা আছে। অবস্থান রয়েছে। ইন জৈনিজম সৎ রেফার্স টু দ্যাট হুইচ এক্সিস্ট অ্যান্ড হ্যাজ 3 ক্যারেক্টারিস্টিক্স। কি কি থাকবে? যার উৎপন্ন হবে, ধ্বংস হবে এবং স্থায়িত্ব থাকবে, সেটাকে বলছে জৈন মতে সৎ, যেটা হচ্ছে তোমার দ্রব্য। এরপর হচ্ছে দ্রব্য। ইন জৈনিজম সিগনিফাইস, এই কোশ্চেনটা একটু আমি করব। এটাই তো মনে হচ্ছে, দাঁড়াও দাগ দিয়ে রেখেছে। হ্যাঁ, এই কোশ্চেনটা একটু চেঞ্জ হবে, আমি পিডিএফ এ দিয়ে দিচ্ছি, পরে দিয়ে দেবো তোমাদেরকে। নেক্সট কোশ্চেন, দাগ দিয়ে রাখো তোমরা, কোশ্চেনটা দাগ দিয়ে রাখো। বইটা বের করেছো না সবাই? বইয়ে বের করো, বইটা দাগ দিয়ে হ্যাঁ আমার ম্যাম, এই কোনটা কোশ্চেনটা, বললেন একবার বলুন। 2 নাম্বার কোশ্চেনটা দাগ দিয়ে রাখো। হ্যাঁ বের করে দাগ দিয়ে রাখো, এটা আচ্ছা। এই কোশ্চেনটা চেঞ্জ হবে, রয়েছে, আমি পিডিএফ এ দিয়ে দেবো তোমাদেরকে।
আর পিডিএফ এ যখন দেবো না, বইয়ের কত নাম্বার পেজের কত নাম্বার কোশ্চেনটা আমি সাইডে ওই কোশ্চেনটার সাথে সাথে পিডিএফটাতে লিখেও দেবো, তোমাদের যাতে সমস্যা সমাধান হয়। ইন জৈন মেটাফিজিক্স গুণ রেফার্স টু, গুণটা কি হবে বলছে দ্য আলটিমেট রিয়েলিটি, দ্য কোয়ালিটিজ ইনহারেন্ট ইন এ সাবস্টেন্স, দ্য সোলস জার্নি, না অনলি মেটেরিয়াল প্রপার্টিস, না নান অফ দ্য অ্যাবাভ। কি হবে জৈন মতে? দ্য কোয়ালিটিজ ইনহারেন্ট ইন এ সাবস্টেন্স, জৈন মতে গুণ যেটা হচ্ছে তোমার দ্রব্যের মধ্যে থাকে। এরপরে হচ্ছে তোমার পর্যায় ইন জৈন ফিলসফি ইজ বেসড, গুণটা কি হচ্ছে? গুণটা স্থায়ী বলেছিলাম না, দেখো দ্রব্যের হচ্ছে দুটো রয়েছে বৈশিষ্ট্য, এটা পর্যায়টা অনিত্য। হ্যাঁ গুণ এবং পর্যায় দুটো থাকবে। গুণটা কি? সেটা হচ্ছে তোমার স্থিতিশীল, আর পর্যায়টা হলো কি যেটা পরিবর্তন হয়। তাহলে গুণের দিক থেকে যদি দেখি তাহলে জগৎটাকে মনে হবে কি স্থায়ী, আর পর্যায়ের দিক থেকে যদি দেখি তাহলে জগৎটাকে মনে হবে অস্থায়ী, পরিবর্তনশীল। জৈনের মতে এটাই। তাহলে পর্যায় ইন জৈন ফিলসফি ইজ বেসড ডেসক্রাইব, পর্যায়টা কি হবে? দ্য ইটার্নাল নেচার অফ সোল, নো এটা হবে না। দ্য চেঞ্জিং মোডস অফ এ সাবস্টেন্স, দ্য ম্যাটেরিয়াল ফর্ম অফ কর্ম, এ পাথ অফ লিবারেশন। কি হবে? পর্যায়টা হবে যেটা হচ্ছে চেঞ্জ হয়, তাহলে দ্য চেঞ্জিং মোডস অফ পরিবর্তনশীল। সাবস্টেন্স, ইয়েস। তাহলে এটা হবে পদার্থকে বদলাতে হুয়ে রূপ, যেটা সেটা হচ্ছে তোমার হবে পর্যায়। নেক্সট হলো দেখো জীব ইন জৈনিজম ইজ কনসিডার, জীবটা কি জৈনের মধ্যে? জীব কোনটাকে বলবো? এটাও কি দাঁড়িয়ে দেখেছি? দ্য সোল আর লিভিং সাবস্টেন্স। মেটেরিয়াল এন্টিটি, মেটেরিয়াল এন্টিটি তো বলবো না, দ্য সোল অ্যান্ড লিভিং সাবস্টেন্স, একদম সোল এবং লিভিং সাবস্টেন্স যেটার মধ্যে চেতনা রয়েছে সেটা হবে তোমার জীব বা সোল। তাহলে জীব ইজ এ সোল অর এ সেন্টিয়েন্ট এন্টিটি ইন জৈনিজম ডিস্টিংগুইশড বাই কনসাসনেস অ্যান্ড লাইফ। নেক্সট অজীব, অজীব মানে কি হবে? যেটা নন লিভিং সাবস্টেন্স, যেটার মধ্যে তোমার আর উল্টোটা কোন দিব দিদি? অস্তিত্ব নেই, উল্টোটা। হ্যাঁ, অজীব রিপ্রেজেন্টস নন লিভিং এন্টিটিস হুইচ ইনক্লুড ম্যাটার, টাইম, মোশন অ্যান্ড আদার নন সেন্টিয়েন্ট সাবস্টেন্স। দেখো তোমরা যারা নতুন পড়ছো, প্রথম শুরু করেছো, যদি মনে হয় যে আমি খুব স্পিডে পড়ে দিচ্ছি, 2-4 দিন শোনো, আর এই ক্লাসটা তো তোমরা রেকর্ড পাবে, রেকর্ডটা 2-3 বার রিপিট শুনে নিবে, তখন দেখবে তোমাদের বুঝতে আর সমস্যা হচ্ছে না। আমি যদি এখন স্পিডে না করি তোমাদের সিলেবাস শেষ করতে পারবো না, এক্সাম খুব তাড়াতাড়ি হবে। অতএব এক্সামের আগে পুরো সিলেবাস শেষ করার জন্য আমাকে একটু স্পিডে করতেই হবে। আর এগুলো তো সবারই জানা রয়েছে, কম বেশি সবাই এগুলো প্রস্তুত করে। আচ্ছা, ইন দ্য জৈন কনসেপ্ট অফ অনেকান্তবাদ এমফেসাইজেস, জৈন অনেকান্তবাদ মানে কি? একান্তবাদকে পরিহার করে। আচ্ছা বলো তো, জৈনদের অনেকান্তবাদ কেন এলো? কাদের একান্তবাদকে পরিহার করে এলো? ম্যাডাম ওইটা মনে হয় শঙ্করের একটা আছে মনে হয়, অদ্বৈতবাদ, ওরা হচ্ছে। অদ্বৈত বেদান্ত। আর একটা হচ্ছে বৌদ্ধরা যেমন ক্ষণভঙ্গের কথা বলে না, ক্ষণিকের কথা বলছে শুধুমাত্র একটা দিকটা কঠিন ভাবে না মেনে আমাকে অনেক বোধ দিকটাই দেখতে হবে, ঠিক আছে? সেই জন্য একান্তবাদকে পরিহার করে অনেকান্তবাদের কথা বলা হয়েছিল। তাহলে এটা কি হবে? অনেকান্তবাদ মানে হচ্ছে রিলেটিভিটি অ্যান্ড মাল্টিপল পার্সপেক্টিভস, মানে যে হাতিকে যখন দেখছে যে বিভিন্ন জন দেখছে, তাদের সমস্ত জনেরই মতটা সঠিক। কোনো একজনকে আমি যেরকম ভুল বলতে পারি না, অন্যজনকে আবার সঠিকও বলতে পারি না। যেরকম চোখ যুক্ত মানুষ যদি দেখিয়ে দেয়, সেরকম ভাবেই আমরা যখন বন্ধনের সাথে যুক্ত থাকি তখন আমাদের দুনিয়াটাকে আলাদা রকম মনে হয়। যখন আমাদের বন্ধন থেকে মুক্তি হয়ে যায় তখন আমাদের কিন্তু অন্যরকম জ্ঞান হয়। তাই বলছে রিয়েলিটি এন্ড মাল্টিপল পার্সপেক্টিভ, অনেকান্তবাদটা হবে। এগুলো অবশ্যই তোমরা এক্সপ্লেনেশন গুলো পড়বে। অনেকান্তবাদ প্রমোটস, দ্বারা পিএসসি দিবে, স্পেশালি ইংলিশ কোশ্চেন হবে, মাথায় রাখবে। অনেকান্তবাদ প্রমোটস দ্য আইডিয়া দ্যাট রিয়েলিটি, যারা পিএসসি দিচ্ছ তাদের জন্য বুকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকান্তবাদ প্রমোটস দ্য আইডিয়া দ্যাট রিয়েলিটি ইজ কমপ্লেক্স অ্যান্ড ক্যান বি ভিউড ফ্রম মাল্টিপল অ্যান্ড ভ্যালিড পার্সপেক্টিভ। এরপরে দেখো স্যাতবাদ ইন জৈনিজম ইজ অলসো নন, সৎসাতবাদটাকে কি বলবো? এই কোশ্চেনটা ছিল, দেখবে দ্য ডক্ট্রিন অফ মেবি, দ্য ডক্ট্রিন অফ রিলেটিভিটি, এটা ছিল আনসারটা। মেবি তো অবশ্যই, হ্যাঁ এটা নন রিলেটিভিটি হতো, ঠিক আছে? এটা নন রিলেটিভিটি হতো কোশ্চেনটাতে অ্যাকচুয়ালি। তো তাহলে আনসারটা অবশ্যই এ হয়ে যাবে। এইটাও আমি ঠিক করব, তুমি দাগ দিয়ে রাখো তোমরা। হ্যাঁ, দিয়ে চলে যাবে। এই কোশ্চেন मैडम जौन दर्शन में सतवाद का अन्य नाम है कि सत का सिद्धांत, इसका ट्रांसलेशन बेंगली क्या? আচ্ছা, এটা হচ্ছে স্যাতবাদ ইন জৈনিজম ইজ অলসো নন, মানে স্যাতবাদটাকে আমরা কি বলি? অনেকান্তবাদ বলি না।
অনেকান্তবাদ মানে কি, মানে শায়দ উনিশে শায়দ অস্তিত্ব, মানে শায়দ অস্তিত্বটাকে হিন্দি বলছে শায়দ। তাহলে শায়দ অস্তিত্ব শায়দ নাস্তিত্ব মানে হয় এটা হবে না ওটা হবে। সাপেক্ষিকতা মানে হচ্ছে তোমার ওই যে বলছে একান্তবাদকে পরিহার করছে, মানে কোনো একটাকে আমি স্বীকার করবো না, সাপেক্ষ মানে এটাকেও স্বীকার করবো ওটাকেও স্বীকার করবো, এই সাপেক্ষিকতাকে ওরা বলে। তো এখানে আমি যে কোশ্চেনটা আমি ক্রিয়েট করেছি এটা হচ্ছে নন রিলেটিভিটি, তাহলে এটা নন সাপেক্ষিকতা হয়ে যাবে। তো আনসারটা সেই কারণে এখানে এ আছে। এইটা আমি পিডিএফ এ কোশ্চেনটা দেবো, অতএব এটা তোমরা দাগ দিয়ে রাখো এই কোশ্চেনটা। মানে জৈন মানে দর্শনে মানে স্যাদবাদের অন্য নাম কি সেটা বলছে? তো স্যাদবাদের মানে স্যাদবাদের অন্য মেবি, নাম যেটা আপনি, মানে স্যাদবাদ বলতে হ্যাঁ চাইছে অন্য নাম বলতে, মানে স্যাদবাদটাকে কি বলি আমরা পড়ি, স্যাদ অস্তিত্ব স্যাদ নস্তিত্ব পড়ি না, মানে মেবি। সম্ভবত হতে পারে, মেবি। হ্যাঁ ওটা তো মানে নয়ের প্রকারভেদ। স্যাদ অস্তি স্যাদ নাস্তি স্যাদ অস্তি চ নাস্তি চ, তাহলে নয়ের প্রকারভেদ, যে নয়কে যেটা বচন বলছে। তাহলে এখানে আর আপনার যেটা সমার্থক শব্দটা জানতে চেয়েছে। স্যাদবাদের মানে হচ্ছে অনেকান্তবাদ। কোশ্চেনটা বিভিন্ন অন্য ভাবে নাম হতে কি, পারে। যেমন কি, হ্যাঁ অন্য নাম যেমন এটা চারবাক হচ্ছে মেবি। দর্শন, হ্যাঁ বলো। যেমন চারবাক দর্শনকে যেমন কি লোকায়ত দর্শন বলা হয়, কি তেমনি দর্শন একটা বলা হয়? যে মানে এপিস্টেমোলজি যে জৈন দর্শনের জ্ঞান তত্ত্ব, লোকায়ত দর্শন। আচ্ছা না, ওরকম ভাবে এটা বোঝাতে চাওয়া হয়নি। কোশ্চেনটা বলা মানে বোঝানো হচ্ছে যে স্যাদবাদটাকে আমরা কি কি নামে জানতে পারি, অন্য নামটা হ্যাঁ কি, মানে ওই মমতা এবার হবে তুমি দিদি, যেভাবে স্যাদ বুঝছো শব্দটি ওইভাবে কাকে বলছিনি। নির্দেশ করছে? হ্যাঁ স্যাদ শব্দটা কিভাবে স্যাদ বলছে বাস। শব্দটি কাকে নির্দেশ করছে? হ্যাঁ, স্যাদবাদ শব্দটি কি ডক্ট্রিন অফ নির্দেশ করছে? মেবি, ডক্ট্রিন অফ মেবি মানে স্যাদবাদ বলতে চাইছে যে আমি একটা একান্তবাদ করব না, মানে একটা দিককে গুরুত্ব দেব না, মানে মেবি এটা তুমিও হতে পারো মেবি ও হতে পারে, মানে এরকম ধরনের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্য নাম বলতে একেবারে যেমন আমার নাম মুন্না বা ডাক নাম অন্য কিছু, সেটা কিন্তু না, কোশ্চেনটা মিনিং ওটা না। আপনারা আপনি যেটা বলতে মানে চাইছেন ওটা মিনিং, অর্থ আপনি যেটা বলছেন হতে পারে ওটা মিনিং। হ্যাঁ মানে মানে স্যাদবাদ actually- বলতে কি বোঝায়? হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে তো। স্যাদবাদ বলতে চাইছে যে মেবি কনসেপ্ট, কোনো একটা রুটও না। ঠিক আছে, এখান থেকে বেরোই, পুরোটা কমপ্লিট করতে হবে। বোঝা গেছে তো? স্যাদবাদ জৈন দর্শনে ম্যাম ওরকম আরেকটার ভাবে অ্যান্সার অন্য, তাহলে এই হবে তো? হ্যাঁ এটা আনসার কিন্তু এই করবো। এবারে কোশ্চেনটা বলি, কোনো কোনো হুম। জায়গায় যদি থিওরি অফ রিলেটিভিটি থাকে, ঠিক আছে, সাপেক্ষিকতা আপেক্ষিকতা বা সাপেক্ষিকতা বিষয়টা, তখন কিন্তু এটাও আনসার হতে পারে এই স্যাদবাদের সঙ্গে বা অনেকান্তবাদের সাথে। অনেকান্তবাদের মূল বিষয়টা কি বলো না? অনেকান্তবাদ মানে কি একান্তবাদকে পরিহার করা, মানে ওই যে হাতির উদাহরণটা দেখো। বিশ্বের অনেকগুলো মতবাদ হ্যাঁ থাকতে পারে। হ্যাঁ, মানে এই যে একটা মানুষ এক এক দিক থেকে বলছে, তারা তো সবাই সত্য না। এই যে হাতির আমার উদাহরণটা হয়তো দেখো। তার সঙ্গে ঝগড়া হয়ে গেল, তো আমার দিকটা হয়তো আমি ঠিক আছি, ওর দিকটা হয়তো ওর দিকে ঠিক আছে। হুম। যে আমার ও চলে গেল কিংবা ওর ঝগড়া হয়ে গেল, আমার জগৎ থেকে চলে যাচ্ছে ও, তাহলে ওর দিকটা হয়তো বিচার করে দেখতে হবে। ও হয়তো কিছুটা সত্য বলছে, ওর পরিস্থিতিটা বুঝতে হবে। যে আমার পরিস্থিতি আমিও ঠিক, হয়তো আমার দিক থেকে, ওই হয়তো ওর দিক থেকে ঠিক। মানে এমনি নর্মালি ভাবার দরকার নাই, শুধু হাতির উদাহরণটাকে দিয়ে ভাবো না, তাহলে তো প্রত্যেকটা বিষয় সত্য। অনেকান্তবাদ বলতে ওটাই বোঝাচ্ছে, স্যাদবাদ বলতে মানে অ্যাকচুয়ালি এপিস্টেমোলজিতে ওটাই বোঝাচ্ছে। আর হ্যাঁ স্যাদবাদ বলছে তোমার এপিস্টেমোলজিক্যাল বা ওই জ্ঞানতাত্ত্বিক দিকটা আলোচনা করছে। অ্যাকচুয়ালি কিন্তু ওই মেবি বা রিলেটিভিটি বা সাপেক্ষিকতার এটা সম্পর্কটা আর কি, কোনো একটা নির্দিষ্ট নয়, এইটুকু মনে রাখলেই হবে। এই যে এখানে লিখে দিয়েছি, স্যাদবাদ the theory of the conditioned prediction যেটা আমরা করি suggest that any statement is only partially true depending on a context। কিসের উপর নির্ভর করছে? পার্শিয়ালি সত্য হবে, মানে একেবারে আংশিক সত্য হবে আর কি। বলছে আংশিক হতা হয় ওর, মানে একেবারে 100% রাইট হবে নি, এইটাই বোঝাতে চাই স্যাদবাদ। আচ্ছা, ইন জৈন এপিস্টেমোলজি নয়বাদ ইজ এ ডক্ট্রিন দ্যাট ডিলস উইথ, নয়বাদটা কি হবে? অ্যাবসলিউট ট্রুথের কথা বলে, পার্সিয়াল এই বিষয়টা, পার্সিয়াল স্ট্যান্ড পয়েন্ট বা ভিউ পয়েন্ট, আংশিক দৃষ্টিকোণ ইয়া দৃষ্টিকোণ থেকে সত্য। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু জৈনিজম। ম্যাডাম নয়টা কি বললেন? নয়ের মানে কি? নয়ের অর্থ হলো আংশিক সত্য, ঠিক আছে, 100% সত্য নয়, আংশিক সত্য নয়বাদ বলতে। ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাকর্ডিং টু জৈনিজম প্রমাণ রেফার্স টু, প্রমাণ বলতে কি ওরা কি বলে? ভ্যালিড সোর্স অফ নলেজ বলে না এক্সটার্নাল অবজেক্ট কে বলে না অনলি স্ক্রিপচারাল নলেজ কে বলে? এরা অবশ্যই ভ্যালিড সোর্স অফ নলেজ যেটা সেটাই হচ্ছে প্রমাণ জৈন মতে। ইন জৈন কনসেপ্ট দ্য রিয়েলিটি অফ সৎ দ্রব্য পর্যায়, এরা হচ্ছে তোমার কি ইনক্লুড, এটা কি হবে এখানে? এ হচ্ছে এক্সিস্টেন্স সাবস্টেন্স মোডস, মানে পর্যায় বলতে মোডস হবে যার পরিবর্তন হয়, ঠিক আছে। সাবস্টেন্স হলো দ্রব্য
আর সৎ বলছে তার এক্সিস্টেন্স আছে, অস্তিত্ব রয়েছে, তাহলে আনসার হবে বি। নেক্সট কোশ্চেন, দ্য হাইয়েস্ট অ্যান্ড মোস্ট কমপ্লিট ফর্ম অফ নলেজ ইন জৈন ফিলসফি হুইচ সিগনিফাইজ অমনিসায়েন্স ইজ কল্ড। এইটার আনসার আমি ইচ্ছা করে দিইনি, তোমরা আনসার সবাই বলে এটা কি হবে, কেবল জ্ঞান, কেবল জ্ঞান দিদি, সবাই বলছে কেবল এটা, জ্ঞান। কারো কোনো ডাউট নেই এটা কেবল জ্ঞান হবে। একদম। ইন জৈনিজম জীব ইজ ডিস্টিংগুইশড বাই ইটস কোয়ালিটি অফ, মানে জৈন দর্শন में হ্যাঁ, जीव কেবল की জ্ঞান। पहचान মোশন, কনসাসনেস, মেটেরিয়ালিটি না কি হবে, ডাউট নেই। চেতনা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং নলেজ টাইপস আর ক্লাসিফাইড অ্যাজ ডিরেক্ট নলেজ, মানে প্রত্যক্ষ যেটা হয় ডিরেক্ট নলেজ ইন জৈনিজম, কি হবে ডিরেক্ট নলেজ কোনটা হবে, মানে হচ্ছে চেতনা সম্পর্কে। চেতনা। আরে কোশ্চেনটা পড়ো, ওটা তো চেতনা হলো এটা। হুইচ অফ দ্য ফলোইং নলেজ টাইপস আর ক্লাসিফাইড ডিরেক্ট নলেজ, মানে প্রত্যক্ষ নলেজ, মানে প্রত্যক্ষ মানে অপরোক্ষ, কোনটা হবে এটা মনে রাখবে। জৈন মতে যেটা ডিরেক্ট, যেটা প্রত্যক্ষ, যেটা হচ্ছে অপরোক্ষ, অ্যাবসলিউট নলেজ দিদি। অপরোক্ষ, তাহলে সেটা কেবল হবে জ্ঞান। তোমার কেবল জ্ঞান হবে। হ্যাঁ, কেবল জ্ঞান হবে। আর যদি বলা হয় যেটা ইনডিরেক্ট নলেজ, মানে ডিরেক্ট হচ্ছে না, ইনডিরেক্ট হচ্ছে, ইনডিরেক্ট কিভাবে, কেন না ইন্দ্রিয়র সাহায্য নিয়ে হচ্ছে, সেটা হচ্ছে ইনডিরেক্ট হবে, সেটা হচ্ছে অপ্রত্যক্ষ হবে, সেটা হবে তোমার অপরোক্ষ হবে, অপরোক্ষ নয় পরোক্ষ হবে, তাহলে সেটা হবে তোমার মতিশ্রুতি। ম্যাডাম দা ডক্টর, হ্যাঁ বলো বলো বলো, শোনা যাচ্ছে না কিছু। 13 नंबर क्वेश्चन था जेटा जैन दर्शन में जीव की पहचान इसके किस गुण से होती है। হ্যাঁ, মানে জৈন দর্শনে জীব, এই জীবের মধ্যে প্রক্রিয়াতে কি আছে, চেতনা কি হয়? জীবের মধ্যে কি হবে, মোশন শুধু, কনসাসনেস না মেটেরিয়ালিটি না ইন্টেরিয়া, জড়তা, মানে গতি, চেতনা, ভৌতিকতা না জড়তা, কোনটা গতি কার মধ্যে থাকে, অজীবের চেতনার মধ্যে মধ্যে। ছিল না, অজীব হচ্ছে 4টা প্রকার ছিল না, ধর্ম, বলেন, অধর্ম, বলেন। আকাশ, পদগল। ধর্ম হচ্ছে তোমার গতি, অধর্ম হলো তোমার স্থিতি, আকাশ, পদগল। আর এখানে চেতনা, তো জীব বলতে তো কনসাসনেস হবে, চেতনা। কোশ্চেনটা পড়ো তো। The doctrine of Anekantavad in Jainism supports the idea that the reality can be interpreted from multiple perspectives. অনেকান্তবাদ মানে কি, যেটা হচ্ছে মাল্টিপল পার্সপেক্টিভ, বা বিভিন্ন দিক থেকে দেখবে, পার্শিয়ালি যেটা দেখবে আর কি। According to Jain philosophy, Jain epistemology, which of the following types of knowledge is related to telepathy or thought reading? এটা বহুত ইম্পর্টেন্স, এটা আনসার বলো সবাই। মনে পড়ে যায় দিদি, মনে পড়ে যায়, বাকিদের মনে পড়ে যায়। কোনো ডাউট বা কোনো অন্য আনসার, খুব মনে পড়ে যায়, কোনো doubt নেই। বাকিরা বলো। সাইফুল ভুল বলছে, বাকিরা কি বলছো? না, আমি ঠিকই ভুলে বলেছেন, যাই, মনে পর্যায়ে হবে। মনে পর্যায়ে, ঠিক আছে চলো মনে পর্যায়ে হবে। ইন জৈনিজম নয় রেফার্স টু কি, ম্যাডাম হ্যাঁ বলো তাড়াতাড়ি বলো। এই 16 জায়গায় যেটা মানে ইংলিশটা দিয়ে আচ্ছা, দিয়ে আছে কি বাংলা মানে এটা বলে দেবো। টলি টেলিপ্যাথি, টেলিপ্যাথি, টলিপথি না কি বলছে একটা। টেলিপ্যাথি, হ্যাঁ। হ্যাঁ, ওটা হিন্দিতেও টেলিপথি হয় নাকি। হিন্দিতে টেলিপ্যাথি হয়নি, হিন্দিতে কি হয় আমি জানিনি, টেলিপ্যাথি করে দিয়েছি, মানে অপরের মন পড়া আর কি। অ্যাকচুয়ালি যেটা ঠিক হচ্ছে আছে। অপরের মন পড়া, যেটা থট রিডিং। এরপর হচ্ছে ইন জৈনিজম নয় রেফার্স টু, নয় বলতে কি, সোলস এসেন্স, পার্সিয়াল ভিউ পয়েন্ট অফ রিয়েলিটি, পার্মানেন্ট রিয়েলিটি। নয় মানে পার্মানেন্ট হবে না, নয় মানে কি বলেছিলাম, নয় আমি সত্য, নয় তুমি সত্য, না ও সত্য, তার মানে আংশিক, নয় মানে আংশিক, মানে পার্সিয়াল ভিউ পয়েন্ট অন রিয়েলিটি। বাকিরা আনসার দিচ্ছ না কেন, তোমরা কি ঘুমিয়ে গেলে? কেবল জ্ঞান ইন জৈনিজম ইজ, সাইফুল লাস্ট ক্লাসটা হবার সময় একটু স্ক্রিনশট নিয়ে দেবে তো আমাকে, কে কে রইল আমি দেখবো। কেবল জ্ঞান ইন জৈনিজম ইজ লিমিটেড। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এতটা করে পয়সা খরচ করছে, ক্লাসগুলো কেন জয়েন করছে না, ভালোভাবে অ্যাক্টিভলি কেন করছে না। আমি 2 দিন করতে পারিনি, রেকর্ড ক্লাসও দিয়েছি, অ্যাক্টিভ থাকার জন্য কিছু না কিছু দিয়েছি। যাই হোক, পয়সা দিয়ে পড়ছো, মিনিমাম ক্লাসে অ্যাক্টিভ থাকো, পড়ো।
কেবল জ্ঞান ইন জৈনিজম, এটা জৈন দর্শন মতে কেবল জ্ঞান কি অর্থ হবে? লিমিটেড নলেজ হবে? নো। কমপ্লিট ইনফিনাইট না না, নলেজ। সম্পূর্ণ এবং অনন্ত জ্ঞান। Complete knowledge, संपूर्ण एवं अनंत असीम ज्ञान ज्ञान। होगा। हाँ, कंप्लीट इनफिनाइट नॉलेज। केवल ज्ञान इज ए अल्टीमेट नॉलेज इन जैनिज्म अटेन्ड ओनली एन omniscient for soul free from karmic abstraction, মানে যে কর্মিক অ্যাবস্ট্রাকশন থেকে পুরোপুরি ফ্রি থাকে। যে आत्मा प्राप्त कर सकती है जो कर्मी से मुक्त होती है। नेक्स्ट, Jainism identifies 5 type of knowledge. Which of the following is included in these types? এখানে কোনগুলো 5 টাইপ নলেজের মধ্যে এগুলো কোনগুলো আছে? কেবল, শ্রুত, মতি, মর্দনাম দেব হবে, তাই তো? সবগুলোই আছে। মতি, শ্রুতি, অবধি, মনে পড়ছে কেবল কার 5টা, তার মধ্যে 3টা আছে মর্দনাম দেব। এখানে ডিটেলস করে দিয়েছি। মতি হলো সেন্সরি এবং মেন্টাল কগনিশন। হ্যাঁ, এটা দারুণ হয়েছে ম্যাডাম। মানসিক অনুভূতি, মতি না, এটা হবে না, এই মানসিক অনুভূতিটা হবে না, কেন বলছি? এটা কেটে দাও, তোমরা কেটে দাও বইয়ে। কত নাম্বার কোশ্চেন আমি আচ্ছা, শ্রুত যেটা হচ্ছে তোমার স্ক্রিপচার্স নলেজ থেকে হয়, শব্দ থেকে। অবধি হলো ক্লিয়ারভয়েন্স, আর মনোপর্যায় হলো তোমার টেলিপ্যাথি। কেবল জ্ঞান হলো অমনিসেন্স। নেক্সট হচ্ছে ডক্ট্রিন অফ অনেকান্তবাদ ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্য আইডিয়া অফ, কার সাথে হবে এটা? जैन दर्शन में अनेकांतवाद का सिद्धांत इस One-sidedness, non-one-sidedness. B. एकदम। नेक्स्ट, which of the following refers to sensory knowledge is Jainism? सेंसरी नॉलेज क्या होगा? जैन दर्शन में इंद्रिय ज्ञान को मोती किस है, नाम से मोती। जाना जाता है? मोती। मोती। सेंसरी नॉलेज। ম্যাডাম একটু পানি খান। এটা হয়ে গেছে আর নাই। In Jaino theory of knowledge asserts that knowledge can be divided into অপরক্ষর পরোক্ষ। এই যে কোশ্চেন বলেছিলাম না, কেমন ধরনের কোশ্চেন থাকলে কেমন আনসার দিবে, বোঝা গেল? জৈন থিওরি অফ নলেজ যখন হ্যাঁ, বলবে ডিভাইডেড এরকম ভাবে থাকবে, যেমন ডিরেক্ট, ইনডিরেক্ট। আর ওখানে থাকলে 5 টাইপ। আরো আছে নাকি? কতগুলো আছে? হ্যাঁ আছে। আর এক পেজ। আচ্ছা, দাঁড়া এক মিনিট। আচ্ছা, প্রমাণ এন্ড নয় ইন জৈনিজম আর রিলেটেড টু। জৈন বি দিদি। দর্শনে প্রমাণ ও নয় পার্সপেক্টিভ অফ নলেজ, সোর্সটা হয়ে যাবে প্রমাণে, আর পার্সপেক্টিভ নলেজ হয়ে যাবে এতি নয়, মানে জ্ঞানের এতি চলে আসবে একদম। সাতবাদে। Next question. In Jainism, which type of ojiv refers to matter composed of eternal atom? Jainism. আকাশ, কোন অজীবটা বলে পুতুগল। Eternal atom? আকাশ অ্যাটম কিভাবে আসবে? ফুটবল চলে আসবে, অন্য সঙ্গ হতে যাবে। ইটার্নাল অ্যাটম বলেছে না, এটা হবে তোমার পুদ্গল হবে। তোর মধ্যে আকাশ পুদ্গল, এটা শুধু পুদ্গল হবে। আকাশ কেন হবে বললে? আকাশ হবে না তো? নিত্য পরমাণু। না না, আকাশ হবে না, পুতুগলই হবে। আরে ইটার্নাল অ্যাটম नित्य परमाणु बोले। हाँ, এটা। अच्छा, जैन दर्शन में किस प्रकार के अजीब का तात्पर्य पदार्थ से है जो शाश्वत परमाणुओं से बना होता है? আরে শাশ্বত পরমাণু থেকে হয়েছে, এটা পুদ্গল হবে। আকাশ কিভাবে শাশ্বত পরমাণু থেকে হয়েছে আমার ইয়াদ হচ্ছে না তো। আকাশ নিত্য কিভাবে হবে দিদি? ও তো উপরে থাকছে না। পরমাণু কথাটা বলেছে না, পরমাণু থেকে এসেছে। এখানে পরমাণু কথাটা যখন আছে, এটা পুদ্গল পরমাণু হবে। আকাশ কি এখানে পরমাণু হয় জৈন দর্শনে? বলেছে না, ম্যাটার বলেছে, অজীব বলেছে। আকাশ কিভাবে আসে, ম্যাটার কিভাবে আসে আকাশের সাথে? তোমরাই তো বলছো, আমার মতে তো আনসারটা এটা পুদ্গল হবে। পুদ্গল ইজ জৈন ঠিক আছে দিদি। ক্যাটাগরি অজীব দ্যাট রেফার্স টু মেটেরিয়াল সাবস্টেন্স, যেটা হচ্ছে ইটার্নাল আর মেড অফ দ্য অ্যাটম, সেটা হচ্ছে তোমার পুদ্গল। জীব এন্ড অজীব আর কনসিডার্ড কি হবে এটা?
আইডেন্টিক্যাল ইন জৈন ফিলোসফি একই না ডিস্টিংক্ট হবে? জীব ইজ কনসাসনেস, অজীব ইজ নন কনসাসনেস, নাকি বোথ নন কনসাসনেস, নাকি বেস অফ দ্য অল মোশন? কি হবে? এটা হবে বি হবে আনসার। কারণ জীব যেটা সেটা হবে তোমার কি কনসাসনেস, আর অজীব হবে নন কনসাসনেস। জীব যেটা রিপ্রেজেন্ট করছে সেন্টিয়েন্ট, সংবেদনশীলতা আর কি, আর অসংবেদনশীলতা হলো অজীব। আচ্ছা, হোয়াট ডাজ দ্য কনসেপ্ট অফ ধর্ম রেফার্স টু इन द कॉन्टेक्स्ट ऑफ अजीब इन जैन फिलोसफी? जैन दर्शन में अजीब के मोशन संदर्भ में पॉसिबल दीदी, धर्म का ধর্মের অর্থ কি मोशन হবে? पॉसिबल, মোশন गति কোথায় संभव, আছে, কোথায় गति আছে? संभव। আচ্ছা, দ্যাট মেক্স দ্য মোশন পসিবল। মোশন যখন থাকবে এটা হবে তোমার ধর্ম, আর এটা হলে কি হবে? অপশন বি এর জন্য কি কোশ্চেন থাকতো অধর্ম, তো? অধর্ম এটা থাকতো, স্থিতি হলে অধর্ম। একদম। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেছে। চলো, যেরকম কোশ্চেন করা হলেও তুমি এরপরে যখন কোনো একটা কোশ্চেন খুলে দেখবে এর মধ্যে থেকে কোশ্চেন পেয়ে যাবে। জৈন দর্শন মোটামুটি কমপ্লিট হলো। দেখো এখানে তোমাদের নতুন যারা পুরোনো ব্যাচ আছো তোমাদের তো নতুন ওখানে চালাবোই, সাথে সাথে পুরোনোগুলো আমি তোমাদেরকে রিভিশনের জন্য ফার্স্ট দিন ক্লাসটা রেকর্ড দিয়ে দেবো, লাস্ট দিন ক্লাসে তোমাদেরকেও ইনক্লুড করে নেবো যাতে পুরো ফুল রিভিশন হয়ে যায়। এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়তে থাকো, আর একদম ইয়ে করবে না যেটা আমি জানি বলে ফেলে দিবে না। যতক্ষণ না মাথার মধ্যে থাকছে যে আমার জানা নেই, আরো জানতে হবে, আরো পড়তে হবে, এই মনোভাবটা থাকো। আর রিভিশন প্রত্যেকটা বিষয় জানলেও বারবার রিভিশন করো, কারণ জানা জিনিসগুলো ভুল হয়ে যায়, আমাদের মেমোরি থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে ক্লাস থামিয়ে দিলাম। আজকে তোমাদের একটু ডিস্টার্ব হয়েছিল নেটওয়ার্কের প্রথমে। ম্যাডাম কিছু বলার ছিল? পার্সোনালি হলে পরে ফোন করে বলো, আর যদি সবার মাঝে বলার হয় বলো। এখন ক্লাসটা আমি থামিয়ে দিই, বেশি টাইম বাড়িয়ে লাভ নাই ক্লাসে। এই ক্লাস সম্পর্কে কিছু বলা রয়েছে? এই কোশ্চেন ক্লাস সম্পর্কে কিছু বলা থাকলে বলে নাও। এক্সাম কবে নেবে? এক্সাম রবিবারে নেব। মানে সব করা থেকে? না না, সব কটা না, যতগুলো হয়েছে ততগুলোর মধ্যে থেকে নেবো তোমাদের। ঠিক আছে ম্যাডাম, পরে বলবো। ঠিক আছে, এখন দিদি আমাদের রাসেল ফ্রেগে দর্শনের জায়গাটা একটু দিদি।